আজ রবিবার 14ই ডিসেম্বর 1884। শ্রীরামকৃষ্ণ আজ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখতে এসেছেন, সঙ্গে মাস্টার বাবুরাম নারায়ণ। সেইখানে নাট্যাচার্য গিরিশচন্দ্রকে ঠাকুর বলছিলেন কেশবচন্দ্র সেনদের বাড়িতে নাটক দেখতে গিয়ে তার যে অভিজ্ঞতা হয়েছিল সেই সব কথা। ঠাকুর সেখানে দেখেছেন একজন ডেপুটি 800 টাকা মাইনে পায়, খুব পণ্ডিত, কিন্তু নাটক দেখতে এসে তিনি শুধু নিজের ছেলেকে নিয়েই ব্যস্ত। নাটকের ভিতরের ঐশ্বরিক কথাবার্তায় তাঁর মন নাই। তাই সেই ডেপুটির উদ্দেশ্যে ঠাকুর বলেন, কেবল বই পড়েছে মাত্র, কিন্তু ধারণা হয় নাই। কেবল বই পড়লেই বা পণ্ডিত হলেই যে ধারণা হয় না, তার অজস্র উপমা উদাহরণ কথামৃত বইতে রয়েছে। সেসব কথা শুনে সেদিন তখনকার যুগের বাংলা নাটকের প্রাণপুরুষ, স্বনামধন্য অভিনেতা, নির্দেশক, নাট্যকার গিরিশচন্দ্র একবার আক্ষেপের সুরে বলে উঠলেন, থিয়েটারগুলো আর করা কেন? ঠাকুর রামকৃষ্ণ তৎক্ষণাৎ গিরিশচন্দ্রকে স্মরণ করিয়ে দেন, না না, ও থাক, ওতে লোকশিক্ষা হবে। সেই থেকেই কি বাংলা থিয়েটারের গৃহরুমে লোকশিক্ষা কথাটা ঢুকে পড়ে কি জানি। নাটক দেখা শেষে চিরকালের মতো গিরিশচন্দ্র জানতে চান রামকৃষ্ণদেবের কেমন লাগলো নাটক। মহাশয় কীরকম দেখলেন? রামকৃষ্ণ বললেন, দেখলাম সাক্ষাৎ তিনিই সব হয়েছেন। যারা সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ আনন্দময়ী মা। তারপর দুজনের কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আরও নানান কথায়। সেসব কথার মধ্যে যেমন রয়েছে ধর্ম, ঈশ্বর, সাধন প্রসঙ্গের কথা, তেমনি আছে নিত্য সংসারের কথা, জীবনের কথাও। একসময় গিরিশচন্দ্রের উপদেশে নটিরা অর্থাৎ অভিনেত্রীরা ঠাকুরকে নমস্কার করতে আসেন। এই অভিনেত্রীরা প্রায় সকলেই বেশ্যাপল্লী থেকে আসতেন সেইকালে। সে কারণে সেকালের কলকাতার ভদ্রলোকেরা থিয়েটারকে নিচু চোখেও দেখতেন। ওইসব মেয়েরা যেন এক অচ্ছুত সমাজের বাসিন্দা হয়েই ছিল। যদিও তাদের কারো কারো অভিনয় দক্ষতা তুলনাহীন, সে নিয়ে খবরের কাগজে লেখালেখিও হয়। গিরিশচন্দ্র লক্ষ্য করলেন ঠাকুর রামকৃষ্ণদেব তাদের সকলের প্রণাম গ্রহণ করলেন সানন্দে। আশীর্বাদ করতে করতেই সকলের উদ্দেশ্যে বলছেন, মা থাক থাক, মা থাক। গিরিশচন্দ্রের নাটকের পাত্রপাত্রী এইসব মেয়েরা বলে কত মানুষ কতদিন গিরিশচন্দ্রকেও কুকথা বলেছে, এখনও বলে। অথচ এই খ্যাপা ঠাকুরের কোথাও কোনো বাধা নেই, সংশয় নেই। চোখে জল আসে গিরিশের। ঠাকুর দেখেন গিরিশ কেমন আনমনা হয়ে পড়েছে। এমন সময় একজন ধুয়ো তোলে, ঠাকুর যেন পরের নাটকটাও আজ দেখে তারপরে যান। পরের নাটক বিবাহ বিভ্রাট। ঠাকুর সম্মত হলেন না। তিনি বলেন, ই কী করলে? প্রহ্লাদ চরিত্রের পর বিবাহ বিভ্রাট? আগে পায়েসমুন্ডি, তারপর শুক্তরি। আর একদিন রামকৃষ্ণদেব গেলেন বৃষকেতুর অভিনয় দেখতে। 25শে ফেব্রুয়ারি 1885 সাল। তখনও ঠাকুরের গলার অসুখটা দেখা দেয়নি। তখনও কেউ জানেন না ঠাকুর রামকৃষ্ণদেব পরের বছর 1886তেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে যাবেন। এই কথা মনে পড়ল এই কারণেই যে শৈশব থেকে আজন্ম অর্থাৎ জীবনের শেষ পর্যায় অবধি যাত্রা, থিয়েটারের সাথে বা নৃত্য, গীত এসবের সাথেও রামকৃষ্ণের সম্পর্ক ছিন্ন হয়নি কখনো। শিল্পচর্চার নিজস্ব ভাবধারা বা নিজস্ব পথ পদ্ধতি থেমে যায়নি কখনো। গিরিশের বাড়িতে বসে খানিক ধর্মকথার আলাপ আলোচনা সেরে সেদিন ঠাকুর চলেছেন আবার স্টার থিয়েটারে। বিজন স্ট্রিটে যেখানে পরে মনমোহন থিয়েটার হয়, পূর্বে সেই মঞ্চে স্টার থিয়েটারের অভিনয় হইত। সেদিন ঠাকুর বক্সে বসে নাটক দেখলেন। তারপর নাটক শেষ হলে রঙ্গমঞ্চের বিশ্রাম ঘরে গ্রিন রুমে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিরিশচন্দ্রের সাথে তার কথা হচ্ছে এইরূপ। শ্রীরামকৃষ্ণ বলছেন, এ কি তোমার থিয়েটার না তোমাদের? গিরিশ উত্তর দিচ্ছেন, আগে আমাদের। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমাদের কথাটি ভালো, আমার বলা ভালো নয়। কেউ কেউ বলে আমি নিজেই এসেছি। এসব হীন বুদ্ধি অহংকারে লোকে বলে। নরেন্দ্র মানে স্বামীজি সেদিন রয়েছেন সেখানে। তিনি বললেন, সবই থিয়েটার। শ্রীরামকৃষ্ণ কিন্তু এই কথায় দমে গেলেন না, বরং তৎক্ষণাৎ উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক, তবে কোথাও বিদ্যার খেলা,
কোথাও অবিদ্যার খেলা। সবই থিয়েটার, তবু কোথাও রয়েছে বিদ্যার খেলা আর কোথাও রয়েছে অবিদ্যার খেলা। এইখানে এসে মনটা ধাঁধিয়ে যায়। জানতে স্বাদ হয় কাকে বলছেন রামকৃষ্ণদেব বিদ্যা, আর অবিদ্যাই বা কোনটা। মনে পড়ছে কথামৃত বইতেই তিনি একবার বলেছিলেন, অবিদ্যা যা মুগ্ধ করে, যা থেকে কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি হয়, আর বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, যা ঈশ্বরের পথে নিয়ে যায়। দুটোই শক্তি, দুই রকম শক্তি, আদি শক্তি। আর এক জায়গায় জ্ঞান ও অজ্ঞানের তফাৎকে বলেছেন এইভাবে, যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে, ভিতরে তেমন আলো নাই, আবার বাহিরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতর আছে, ভিতরে আলো, বাইরেও আলো, ভিতরে জিনিসও দেখতে পায় আর বাহিরের জিনিসও দেখতে পায়। সেদিনই ঠাকুর আবার বিবাহ বিভ্রাট নাটকটাও দেখেছেন বক্সে বসে। তারপর দক্ষিণেশ্বরে ফেরার পথে ঠাকুর গিরিশ সম্পর্কে বলেন, তিনি হলেন রসুন গোলা বাটি, হাজার ঢৌ, রসুনের গন্ধ কি একেবারে যায়। সেই কথা সূত্র ধরে, যেহেতু গিরিশ সম্পর্কেই কথাটা বলা হচ্ছিল, গিরিশচন্দ্র বলেন, রসুনের গন্ধ কি যাবে ঠাকুর? শ্রীরামকৃষ্ণ বলেন, যাবে। গিরিশ বলেন, তবে বললেন যাবে। শ্রীরামকৃষ্ণ বলেন, রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না, নূতন হাঁড়ি হয়ে যায়। তারপরেও মনে করিয়ে দেন, যে বলে আমার হবে না তার হয় না। মুক্ত অভিমানী মুক্তই হয়, আর বদ্ধ অভিমানী বদ্ধই হয়। যে জোর করে বলে আমি মুক্ত হয়েছি সে মুক্তই হয়, যে রাত দিন আমি বদ্ধ বলে সে বদ্ধই হয়ে যায়। এই সময় থেকেই রামকৃষ্ণদেবের সঙ্গে আমাদের বাংলা নাটকের প্রথম প্রধান পুরুষ নটনাট্যকার গিরিশচন্দ্রের সম্পর্ক ক্রমশ গভীর হয়। গিরিশ প্রায় দক্ষিণেশ্বরে যান, ঠাকুরও গিরিশের গৃহে আসেন। ধীরে ধীরে কখন যেন এই রামকৃষ্ণদেব সেকালে থিয়েটারের মানুষদের কাছে হয়ে উঠলেন আপনজন। একদিন গিরিশ দুঃখের সঙ্গে ঠাকুরকে বলছেন, আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে, যেন থিয়েটারে না গিয়ে এই ঠাকুরের নিকটে বসে থাকলেই অনেক ভালো ছিল। কিন্তু ঠাকুর তা হতে দিলেন না, বললেন, না, এদিক ওদিক দুদিক রাখতে হবে। জনক রাজা এদিক ওদিক দুদিকে রেখে খেয়েছিল দুধের বাটি। গিরিশ আক্ষেপের কারণেই নাকি হতাশও খানিক জানান শ্রীরামকৃষ্ণকে, থিয়েটারগুলো ছোঁড়াদেরই ছেড়ে দেবো মনে করছে। শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ বলে ওঠেন, না না, ও বেশ আছে, অনেকে উপকার হচ্ছে। গিরিশবাবু যতদিন যায় শ্রীরামকৃষ্ণের ভক্ত হয়ে পড়েন, প্রধান শিষ্যদেরও একজন হয়ে ওঠেন। প্রায়ই দক্ষিণেশ্বরে অথবা শ্রীরামকৃষ্ণ যেখানে যান সেখানে গিরিশচন্দ্রের দেখা মেলে। দক্ষিণেশ্বরে সেবার গিরিশবাবু এলে শ্রীরামকৃষ্ণদেব তাকে বসিয়ে যত্ন করে গরম কচুরি খাওয়াচ্ছেন আর গল্প করছেন। এমন সময় গিরিশ ঘোষ জিজ্ঞাসা করেন ঠাকুরকে, আচ্ছা মহাশয়, মনটা এত উঁচু আছে আবার নিচু হয় কেন? শ্রীরামকৃষ্ণ বলতে শুরু করেন সে কথার উত্তরে, সংসারে থাকতে গেলে ওরকম হয়, কখনো উঁচু কখনো নিচু, কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কখনো কমে যায়। কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কি না তাই হয়। সংসারে ভক্ত কখন ঈশ্বর চিন্তা হরিনাম করে, কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে। যেমন সাধারণ মাছি কখনো সন্দেশে বসছে, কখনো বা পচা ঘা বা বিষ্ঠাতেও বসে। মনে রাখা ভালো যে এই যে গিরিশচন্দ্র আমাদের এই বাংলার গর্বের নটসম্রাট, বঙ্গনাট্যের জনক, সেই তিনিই কিন্তু বিশ্বাস করতেন এবং বিশ্বাস করেন বলেই জনে জনে সেকালের জ্ঞানী গুণী তার্কিকদের সাথে তর্কও করতেন, শুধু এই কথা বলে যে শ্রীরামকৃষ্ণ শুধু একজন সামান্য মানুষ মাত্র নয়, তিনি নাকি অবতার। প্রসঙ্গত 1886 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ দেহত্যাগ করেন। তবু তাঁর মৃত্যুর 134 বছর পরেও বঙ্গীয় সমাজ জীবনে সাধক শ্রীরামকৃষ্ণের প্রভাব যেমন কখনোই থেমে থাকেনি, থাকছে না,
শিল্প সংস্কৃতির সমাজেও একইভাবে সেই প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রয়েই গেছে। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে পড়ে বহু পেশাদারি নাটকের হলগুলোর গ্রিনরুমে, টেলিভিশন পাড়ার স্টুডিওর গ্রিনরুমে, এমনকি গ্রুপ থিয়েটারে, জেলা, মফস্বল বা শহরের মেকআপ আর্টিস্টদের বাক্সে ঠাকুর, শ্রীরামকৃষ্ণ বা সারদামণির ছবি রাখতে দেখেছি অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে প্রবেশ বা প্রস্থানের সময় অনেকেই তাদের প্রিয় ঠাকুরের নাম জপ করেন, স্মরণ করেন সেই মানুষটাকে। এখনও কেউ প্রকাশ্যে, কেউ গোপনে, কিন্তু স্মরণ মনন চলছেই। যাত্রাতেও সেই প্রভাব যথেষ্টই রয়েছে। শুধু রামকৃষ্ণ বা সারদা মায়ের জীবনকে উদ্দেশ্য করে এখনও 134 বছর পরেও প্রায় নিয়মিত পালা তৈরি হয়, নাটক, থিয়েটার হয়, যাত্রা হয়, সিনেমা সিরিয়াল হয়, হয়েই চলেছে। যুগের পর যুগ ধরেই নতুনভাবে সেই সাধক মানুষ সেই বিস্ময়কর খ্যাপা ঠাকুরকে জানবার স্বাদ ফুরাল না। কেন? কী ঐশ্বর্য রয়েছে ওই দরিদ্র মূর্খ সাধকটির, অজ্ঞান ফকির মানুষটির? এদেশের সেকালের শুধু বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র বা বিবেকানন্দের মতো মহামানবেরা নয়, আমরা জেনেছি এমনকি বিদেশেরও বহু বড় বড় পণ্ডিত লোক, নামজাদা লোক তাকে স্মরণ করেছেন। ম্যাক্স মুলার তাকে মহাত্মা আখ্যা দিয়েছিলেন। রমা রলা বলেছেন তিনি 30 কোটি মানুষের 2000 বছরের আধ্যাত্মিক সাধনার পূর্ণতা। রলা বলছেন তার জীবনী ছিল দ্য মোস্ট বিউটিফুল পোয়েম, তৃষ্ণার্ত বিশ্বকে পূর্ণ বাড়ি যোগাবে। তাছাড়া ক্রিস্টোফার রিসেরুড কিংবা লেক্স হিকসন রামকৃষ্ণকে নিয়ে এরাও লিখেছেন। আমাদের ইতিহাসবিদ অমরেশ ত্রিপাঠী তার ঐতিহাসিকের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ বইটাতে লিখেছেন, ধনতন্ত্র ও ঔপনিবেশিকতার চরম উৎকর্ষের দিনে মার্কস বলেছিলেন কাঞ্চনকে কেন্দ্র করেই মানব সমাজ ঘুরছে। ফ্রয়েড বললেন কাঞ্চন নয়, কাম। রামকৃষ্ণ জবাব দিলেন কাঞ্চন বা কাম নয়, ঈশ্বরকে কেন্দ্র করেই মানব সভ্যতার উত্তরণ। বিজ্ঞানের ভাষায় জিওসেন্ট্রিক, পৃথিবী কেন্দ্রিক, এরপর হেলিওসেন্ট্রিক, সূর্যকেন্দ্রিক। সাহিত্য শিল্পের ভাষায় হোমোসেন্ট্রিক, মানে মানব কেন্দ্রিক। আর মরমিয়ার ভাষায় ডায়োসেন্ট্রিক, ঈশ্বর কেন্দ্রিক এই জগৎ। বুদ্ধদেব নাটককে ব্যবহার করেছিলেন ধর্মপ্রচারের কাজে। চৈতন্যদেবের থেকেই যাত্রার নতুন অর্থ তৈরি হয়। ধর্মপ্রচারের সেই কীর্তনে তিনি নিজেই অংশ নিতেন, অভিনয়ও করতেন। বলবার কথা, এদেশের সাধকদের সাথে শিল্পচর্চার যুক্ততা বরাবরই যে ছিল তা হয়তো প্রমাণ করাও কঠিন নয়। মধ্যযুগের সাধকদের গানের পদ, কবিতার মতো গাঁথা অজস্র পদের ভেতরেও রয়েছে অপূর্ব সাহিত্যের স্বাদ। হিন্দু মুসলিম ধর্মের সাধকেরা প্রায় সকলেই আশ্রয় করেছেন নিজস্ব সাধনের কথা বলবার বা প্রকাশের জন্য, প্রচারের জন্য কথাকে। কথা এবং কথার ব্যাখ্যাই আসল। কথকতার ধরনের সূত্রেই যেন সেসব। সেই কথা কখনো গানে, ছন্দে, অভিনয়, এমনকি নৃত্য সহ গীতের মাধ্যমেও চলেছে। সুকুমারী ভট্টাচার্যের প্রাচীন ভারত সম্পর্কিত প্রবন্ধে পাই সেই বেদের সৃষ্টির যুগ, অর্থাৎ ঋক, সাম, যজু, অথর্বের কাল থেকেই গান, কবিতা, কথা মূল্য পেয়েছে এদেশের ধর্ম সাহিত্যে। ঋক সংহিতা ছন্দে রচিত, যজুর্বেদ সংহিতায় মন্ত্র ছাড়াও কিছু কিছু গদ্য অংশ রয়েছে। সামবেদ গান করা হতো। ঋক সংহিতার সূক্ত, সুযুক্ত উক্ত, সূক্ত মানে ভালো করে কথা বলা, অর্থাৎ পুরো কবিতাগুলি আবৃত্তি ও গান করা হতো। এমনকি সেই সময়কালেই লৌকিক উৎসব, নাচ, গান, হয়তোবা খুব প্রাথমিক রকমের নাটকও ছিল। এসবই সেই আর্যরা আসার কাল। অর্থাৎ কিনা ভারতীয় শিল্প সাধনার সাথে ধর্মচর্চার যোগসূত্র বহু যুগ যুগান্তের। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মতো সাধকের পক্ষে তাই বাংলার নাট্যজীবনের সাথে সম্পৃক্ত হওয়া বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই নাট্যশিল্পের জগৎকে বা অন্যান্য শিল্পকর্মগুলিকে প্রভাবিত করাও আকস্মিক
বা কাকতালীয় নয়। আজকের আলোচনা এখানেই শেষ করব। পরের দিন আমরা বলবো বাংলা থিয়েটার ও রামকৃষ্ণদেব এই আলোচনায় কথামৃতের ভূমিকা বাংলার থিয়েটার চর্চায়।